আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকের ক্লাসটা পরিবেশ রসায়নের উপর অনশর্ট ক্লাস হবে। এইচএসসি এডমিশন যারা আছে সবাই দেখতে পাবে ইনশাল্লাহ। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচয়টা দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে? তো চ্যাপ্টারটা আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। কয়েকটা ভাগে বলতে কয়েকটা পার্টে ভাগ করছি, কয়েকটা টাইপে ভাগ করছি। শেষ পর্যন্ত দেখো, আশা করি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো ফার্স্টে সূত্রগুলো একটু দেখি একটু। যেগুলো সূত্র আছে বয়েল, চার্লস, গেলচার, এটাকে চাপের সূত্র বলা হয় অবশ্য। এটাকে চাপের সূত্র বলা হয়। অ্যাভোগাড্রো, গ্রাহাম, আর্সেল, ডাল্টনের সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র এটাকে বলা হয়। এখন সূত্রগুলো মনে একটা ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে কয়েকটা কিওয়ার্ড মাথায় রাখতে হবে, যে পিভি, ভিটি, পিটি, ভিএন, ডিআর, পিপি। জাস্ট এই কিওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। কিওয়ার্ডগুলো মুখস্থ রাখা উচিত, সব থেকে ভালো। পিপি, ভিএনডিআর, পিপি, ভিএনডিআর, পিপি, বয়েল, চার্লস, গেলচার, অ্যাভোগাড্রো, গ্রাহাম, ডাল্টন। শেষ। এভাবে মাথায় রেখে সবচেয়ে ভালো হয়। কারণ এই সূত্রগুলা এইচএসসি তো আসে, এডমিশনও আসে, মেডিকেল একদম হোপ দিয়ে রাখে যে এই সূত্রটা কিসের, কি বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে একবার বলি। পিভি, ভিটি, পিটি, পিভি, ভিটি, পিটি, ভিএন, ডিআর, পিপি। হ্যাঁ, দেখো চলক হচ্ছে কয়েকটা? চলক হচ্ছে তিনটা। চলক সেখানে তিনটা, পি, ভি আর হচ্ছে টি। এখন পিভিটি তিনটা চলরাশির মধ্যে দুইটা উপস্থিত থাকবে, তখন আরেকটা থাকবে কনস্ট্যান্ট। যেমন ভিটির ক্ষেত্রে বি আছে এন্ড টি আছে, ভি এন্ড টি আছে, সুতরাং পি স্থির এখানে। গেলসের ক্ষেত্রে পি আছে টি আছে, সুতরাং ভি স্থির এখানে। ঠিক আছে? এইভাবে সূত্রগুলো হবে। তো সূত্রগুলো এটাই ট্রিক্স, যে কিওয়ার্ডগুলো মাথায় রাখলে সবগুলা ইজি। পিভিটিপিটি, ভিএনডিআর, পিপি। আমার সাথে মুখস্থ করো। পিভিটিপিটি, ভিএনডিআর, পিপি, বয়েল, চার্লস, গেলচার, অ্যাভোগাড্রো, গ্রাহাম আর ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে? ওকে। এখন এর মধ্যে পি আর ভির মধ্যে শুধু ব্যাসের মধ্যে সম্পর্ক, পি আর ভির মধ্যে ব্যাসের মধ্যে সম্পর্ক, আর ছিল ওই ডিআর এর মধ্যে আর প্রপোর্শনাল টু 1/√ডি। তাছাড়া সবগুলো সমানুপাতিক। যেমন ভি প্রপোর্শনাল টু টি, পি প্রপোর্শনাল টু টি, ভি প্রপোর্শনাল টু এন, আর হচ্ছে পি আংশিক চাপটা অনেকগুলো চাপের সমষ্টি। এটা পি2 প্লাস ডট 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 অনেকগুলো চাপের সমষ্টি। এটাকে ডাল্টনের আংশিক চাপ সূত্র বলা হয়। হ্যাঁ, পরে শিখবো এটা। আস্তে মোসাইড মোভা পরে শর্টকাট শিখবো, এটাকে শিখবো। তাহলে সূত্রগুলো মনে রাখার ঠিক হচ্ছে পিভিটি, পিটি, ভিএনডিআর, পিপি, বয়েল, চার্লস, গেলচার, অ্যাভোগাড্রো, গ্রাহাম, ডাল্টন আংশিক চাপ সূত্র। আর হচ্ছে বয়েলের মধ্যে শুধু বয়েল আর ছিল গ্রাহাম, এদের একটু ব্যাসের মধ্যে সম্পর্ক, আর সবগুলো সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, তো সূত্রগুলো এভাবে দাঁড় করা যাবে। যে সূত্রগুলো কাকে বলে দাঁড় করা যায়? পি আর ভি স্থিরকে, তাহলে পিভিটির মধ্যে স্থির টি, সুতরাং স্থির তাপমাত্রায় সবসময় এনটা স্থির থাকবে। এন সবসময় স্থির। এন নির্দিষ্ট ভরটা সবসময় স্থির। ঠিক আছে? ওকে, ভর চেঞ্জ হবে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যাসানুপাতিক। ঠিক আছে? তাহলে এটা কথা হবে নির্দিষ্ট পিভিটি কি নাই, পিএসটি আছে, পি নাই, সরি ভি আছে, টি আছে, পি নাই, সুতরাং স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক। পিএসএ টি আছে, এই দেখো পিএসএ টি আছে, ভি নাই, শুধু স্থির আয়তনের নির্দিষ্ট ভর সবসময় কনস্ট্যান্ট। সব জায়গায় বলা যাবে, সমস্যা নেই। তাহলে নির্দিষ্ট আয়তনের এবং নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আয়তনের তাপমাত্রা সমানুপাতিক। এটা হচ্ছে কার সূত্রটা? গেলচার সূত্র। সবগুলো ভাবে মিলাবা। ঠিক আছে? ওকে, তো আশা করি সূত্রগুলো ক্লিয়ার হবা। সূত্রগুলো দাঁড়া করা যায় কিভাবে দেখো তো। দেখো, পি যদি 1/v পাশে নিয়ে আসি, কত হয়? ভি হয়। আর এর গুণ ইকুয়াল টু কি হয়? এটা কনস্ট্যান্ট থাকে, সুতরাং P1 V1 ইকুয়াল টু P2 V2, P1 V1 ইকুয়াল টু P2 V2। ঠিক আছে? এটা সব বয়েল সূত্র প্রতিপাদন গেল। বয়েল সূত্র এটা P1 V1 ইকুয়াল টু P2 V2। এখন যদি আমি চার্লস সূত্র প্রতিপাদন করি, তাহলে দেখো B ইকুয়াল টু, যদি সমানুপাতিক তুলে দেয় একটা কনস্ট্যান্ট হয়, K কনস্ট্যান্ট ধরলাম, T, সুতরাং B বাই T ইকুয়াল টু K। ঠিক আছে না? তাহলে সূত্রটা এখন দাঁড়াবে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এই যে এটা হচ্ছে চার্লসের সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র। এখন যদি গেলচার সূত্র দিই,
তাহলে কি হবে সেম এই যে এটার মতো p1 by t1 is to p2 by t2 সেম এটা v1 by n1 is to v2 by n2 সেম। আর এই যে গ্রামের ক্ষেত্রে r ইকুয়াল টু r হলো r মিন্স ব্যাপন হার r মিন্স ব্যাপন হার v by t একক সময় যে পরিমাণ হারে ব্যাপিত হয়, যে পরিমাণ স্থান দখল করে তাকে ব্যাপন হার বলা হয়। ব্যাপন হার r সমান ব্যাপন হার r এটা হচ্ছে ঘনত্ব d এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে r এই ব্যাপন হারটা ঘনত্ব আছে ঘনত্ব বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ওকে, আর একটা জানি আমরা যে রো ইকুয়াল টু m by v, এই এমটাকে ঘনত্ব বলা হয়। এখানে রো প্রপোর্শনাল টু m, অর্থাৎ রো আর m সমানুপাতিক সম্পর্ক। সুতরাং এখানে সূত্রটি এরকম দাঁড়া করা 1/√m। সুতরাং আমরা ঘনত্বকে দিতে পারি, আবার ভরও দিতে পারি, ঠিক আছে। সবগুলো কি হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, ঠিক আছে। তাহলে এবার শেষ হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র পিপি। এখানে কি আছে দেখো তো, পি ভি টি, তার মধ্যে কি আছে ভিটি দুটো স্থির। তাহলে কাকে বলাটা এরকম হবে ডাল্টন আংশিক সূত্রে, ডাল্টন সূত্রটা এরকম হবে যে স্থির তাপমাত্রা ও আয়তনে, স্থির তাপমাত্রা আয়তনে, তাপমাত্রা স্থির আয়তন স্থির। সুতরাং স্থির তাপমাত্রা আয়তনে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ আংশিক চাপ সমূহের সমষ্টির সমান। আরেকবার বলি, স্থির তাপমাত্রা ও আয়তনে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ আংশিক চাপ সমূহের সমষ্টির সমান। হ্যাঁ, যদি কার লাগে রেকর্ড আছে আটকা লিখে নিবা, ঠিক আছে। ওকে, তো এখন আমরা পড়বো হচ্ছে এককের রূপান্তর। পরিবেশ রসায়নে এককের রূপান্তর ছাড়া কোনো বুদ্ধি নেই। তো তুমি ম্যাথ দিবে তুমি পারবা, কিন্তু এককের রূপান্তর না করতে পারলে ম্যাথটা করতে পারবে না, কারণ একটু ঘুরাবি, স্বাভাবিক বিষয়। ওকে, তাহলে একক রূপান্তর বলতে একক রূপান্তরটা প্রথমে দৈর্ঘ্য রূপান্তরটা দেখি একটু। দৈর্ঘ্য হচ্ছে যে 10⁻³ কিলোমিটার equals to 1 meter equals to 10⁻² centimeter so 10⁻³ millimeter is to 10⁻6 micrometer is to 10⁻9 nanometer 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে দৈর্ঘ্য রূপান্তর মাস লাগবে, একটু মনোযোগ দাও। দেখো, তাহলে দৈর্ঘ্য রূপান্তর হচ্ছে 10⁻³ কিলোমিটার equals to 1 meter equals to 10⁻10 centimeter 10² centimeter 10³ millimeter 10⁻6 micrometer 10⁻10 9 nanometer 10⁻10 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এখন যদি এদিক থেকে এদিকে যাই, অর্থাৎ বাম থেকে যদি ডানে যাই, তাহলে কি হবে, তাহলে গুণ করবো পরবর্তী সমস্যা নেই। আগে দেখো, যদি ডান থেকে বামের দিকে আসি, তখন কি করবো ভাগ করবো। সবচেয়ে সহজ গুলো দিয়ে বোঝাই একটু। দেখো যদি আমি 1 মিটার নিই, 1 মিটার আমি কোন দিকে যাবো, 1 মিটার আমি যদি এদিকে যাই, এদিকে গুণ 1 মিটার সমান কত, 10⁻9 ন্যানোমিটার, সবাই জানি। এখন যদি আমি ন্যানোমিটার থেকে মিটার আসি, তখন দেখো 10⁻9 ন্যানোমিটার equals to 1 মিটার। কি করছে, আমাকে ভাগ করা লাগবে, এদিকে ভাগ করা লাগবে। সুতরাং 1 ন্যানোমিটার সমান কত, 1 ন্যানোমিটার সমান 1/10⁻9 মিটার। সুতরাং 10⁻9 মিটার। ওকে, এটা বোঝাতে চাচ্ছি আমি। 1 ন্যানোমিটার 10⁻9 মিটার। সুতরাং এদিকে গেলে গুণ হবে, এদিকে গেলে ভাগ হবে, শেষ। দৈর্ঘ্য গেল। হ্যাঁ, তারপর আসি হচ্ছে আয়তন। ইম্পর্টেন্ট আয়তন শিখতে হবে। আয়তনটা হচ্ছে যে 1 মিটার কিউব equals to 10⁻³ dm³ equals to 10⁻³ liter equals to 10⁻6 ml equals to 10⁻6
সেন্টিমিটার কিউব এস টু 10⁶ কিউব সেন্টিমিটার। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 1 dm কিউব সমান 1 লিটার, এদের সমান আবার 1 ml is to 1 সেন্টিমিটার কিউব বা 1 কিউবিক সেন্টিমিটার, এর তিনটাও সমান। মুছতে রাখা অনেক ইজি তাহলে এটা আয়তনের প্যারামিটারগুলো মুছতে রাখা অনেক ইজি। হ্যাঁ, এই জায়গায় সেম সিস্টেম, এই জায়গায় সেম সিস্টেম যে যদি আমি বাম থেকে ডানে যাই, যদি আমি বাম থেকে কি যাই ডানে যাই, তাহলে কি হবে? না, এটা বাম থেকে ডানে গেলে কি হবে? গুণ হবে, গুণ। সেম সিস্টেম। আর যদি আমি ডান থেকে বামে আসি তখন কি হবে? ভাগ হবে। যদি তুমি বাম থেকে ডান যাই তাহলে গুণ হবে, ডান থেকে বামে আসলে ভাগ হবে। যেমন দেখো 1 মিটার দিয়ে দেখাই আমি। 1 মিটার সমান কত? 1 মিটার কিউব সমান ছিল 1 মিটার কিউব সমান 10³ লিটার। এটা ঠিক আছে না? গুণ আছে। যদি বলা তো না 1 লিটার কত সমান, যদি আমি লিটার থেকে মিটার কিউবে যাই তাহলে দেখো 10³ লিটার ইকুয়ালস টু 1 মিটার কিউব। সুতরাং 1 লিটার সমান কত? 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, ওকে। সুতরাং বাম থেকে ডানে গেলে গুণ হবে, ডান থেকে বামে আসলে ভাগ হয়ে যাবে। আরেকটা হচ্ছে চাপে রাখো। চাপ হচ্ছে যে 1 atm সমান হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি, 101/325 প্যাসকেল। ঠিক আছে, তো সেম, এর সাথে সেম, এদিকে গেলে গুণ হবে, এদিকে গেলে ভাগ হবে। ঠিক আছে, মাথা রেখে একটু। তো আশা করি তোমরা এককের কনভার্সনটা বুঝছো। এককের কনভার্সন এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু এই চ্যাপ্টার না, তোমরা ফিজিক্স করবা, ম্যাথ করবা, সব জায়গায় এই এককের কনভার্সনটা লাগবে। আশা করি কনভার্সনটা বুঝছো। আচ্ছা, এবার কিছু প্যারামিটার নিয়ে কাজ করি। যেমন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এইচএসসি প্লাস এডমিশন, এটা হচ্ছে এইচএসসি প্লাসের এডমিশন। এইচএসসি প্লাস এডমিশন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এসটিপি, এসএটিপি, এটিপি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। এটা এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয়। আর এটা হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেশার। এটি তাপমাত্রাগুলো, তো তাপমাত্রা সমান ছিল 0 ডিগ্রি তাপমাত্রা, হ্যাঁ 0। এটা হচ্ছে 25 ডিগ্রি তাপমাত্রা। এটা টি সমান ছিল 20 ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় চাপ, এটা পি, এটা হচ্ছে 1 atm, এটা 1 atm। এটা চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। যেগুলো দিচ্ছে একটু মুখস্থ করিও। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার আর ন্যাচারাল টেম্পারেচার প্রেশার কাকে বলে? গুলা ফুল মিনিংগুলা ভিডিওগুলো পজ করে আটকায় লিখে নিও। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, ন্যাচারাল টেম্পারেচার প্রেশার। তাহলে চাপটা দিলাম 100 কিলো প্যাসকেল। যদি বলা হয় ভি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভি হচ্ছে এসটিপি ক্ষেত্রে 22.4, এটা স্ট্যান্ডার্ড প্রমাণ তাপমাত্রা চাপ। হ্যাঁ, বায়ুমণ্ডল কত? 24.789, 24.789 লিটার। এটা কত জায়গায় যাচ্ছে আল্লাহ জানে, মেডিকেল, ভার্সিটি, সব জায়গায় আছে এটা। আর এখানে ভি হচ্ছে 20.04 লিটার। আশা করি এই চারটা মুছতে রাখবো। আর একটা দেখাই, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, ন্যাচারাল টেম্পারেচার প্রেশার। এটা ছিল টি 0, 25 আর 20 ডিগ্রি তাপমাত্রা দিচ্ছি। কিন্তু যদি কেলভিনে দাও তাহলে এটা 273 কেলভিন,
25 বলতে 200 কত হয়, 295 98 হয় না, 95 3 98, 298 কেলভিন। আর 20 হয় হচ্ছে 20 কত হয়, 20 হচ্ছে 90 আর 3 93 কত হয়, 293 কেলভিন। হ্যাঁ, আর চাপ হচ্ছে এটা 1, এটা 100 কিলো পাস্কাল। বি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড টেম্পারেচার 242.4 লিটার, এটা স্ট্যান্ডার্ড। আর হচ্ছে এসএটিপি হচ্ছে বায়োমিলিটার 24.789, আর হচ্ছে ন্যাশনাল হচ্ছে 20.04। তো এখন পরে হচ্ছে ব্যাপন বা হচ্ছে ডিফিউশন। হ্যাঁ, আর অনুব্যাপনকে নিঃসরণ বলা হয়। ব্যাপন, ডিফিউশন আর অনুব্যাপনকে নিঃসরণ বলা হয়। আচ্ছা, ব্যাপন নিঃসরণ একসঙ্গে করি। ব্যাপন আছে নিঃসরণ, ব্যাপন হচ্ছিল নিঃসরণ। হ্যাঁ, ব্যাপন হচ্ছিল কাকে বলাটা দেখো, যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। তাহলে কথা হচ্ছে এরকম যে কোনো কঠিন তরল বায়বীয়, মানে ফার্স্টে উচ্চ ঘনত্বের থেকে নিম্ন ঘনত্বের স্থান দিকে আসবে। হ্যাঁ, কঠিন তরল বায়বীয় মাধ্যমে স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। ব্যাপন হচ্ছে ডিফিউশন। অথবা নিঃসরণ বলা হয়। নিঃসরণ হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সহজে বেরিয়ে আসবে। মানে এখানে কি শুধু গ্যাসের ক্ষেত্রে এবং চাপের উপর থাকবে, ঠিক আছে? এখন চাপ আর গ্যাস দুটো পার্থক্য থাকবে। নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই কি গ্যাস হইতে হবে, গ্যাসের কিন্তু হবে না, গ্যাস এবং হচ্ছে চাপ। গ্যাস হইতে হবে, চাপের উপর থাকবে, ঠিক আছে? নিঃসরণ এটা। ওকে, এখন দেখো যদি বলা ব্যাপনের হার আর দিয়ে প্রকাশ করা হয় V/T। এক সময় যে পরিমাণ স্থান দখল করে তাকে ব্যাপন হার বলা হয়। ব্যাপন হার আর দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে আর শুধু আমরা আগে জানছি যে আর প্রশ্ন 1/√D, প্রশ্ন 1/√M, অর্থাৎ কি ঘনত্ব, তারপর হচ্ছে ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, আর একটা সূত্র কি শিখলাম, এই যে এখানে শিখলাম, এখানে কয়েকটি সূত্র দ্বারা করা যায়, কিন্তু দেখো তো দ্বারা করা যায় কিনা। দেখো R1/R2 যদি আমি দিলাম, R1/R2 দিলাম, তাহলে দেখো ডির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং D2/D1, কোনো অভিযোগ নেই, ঠিক আছে? M এর সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং M2/M1, কোনো সমস্যা নেই। এখন দেখো আর এর সাথে কি আছে, আর প্রপোর্শনাল টু V, আর প্রপোর্শনাল টু 1/T, সুতরাং V সাথে সমানুপাতিক সম্পর্ক, সুতরাং V1/V2, এবং T সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং T2/T1। এটা মাথায় রেখে একটু ইজি, একটু বুঝলে ইজি। এই তো কার সাথে কি সম্পর্কগুলো মাথা রেখে, ভার্সিটি এডমিশনের সম্পর্ক থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। ফিজিক্সের ক্ষেত্রে দেখি আমি, বা কেমিস্ট্রির ক্ষেত্রে সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট। সম্পর্ক থেকেই প্রায় অনেক কোশ্চেন চলে আসে। তাহলে R1/R2 √D2/D1 √M2/M1 V1/V2 T2/T1। হ্যাঁ, সম্পর্কগুলো একটু মাথায় রাখিও। যদি কোনো গ্যাসের ব্যবহার বের করতে বলে, তাহলে কি করবো, প্রথমে ব্যবহার তুলনা করতে বলে, তাহলে দেখবো যদি R1/R2 M2/M1, সুতরাং যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি, ঠিক আছে? এই যে কোশ্চেনে যদি বলে যে কার ব্যবহার সবথেকে বেশি, যদি হাইড্রোজেন অপশনে থাকে, তাহলে মাস্ট বি হাইড্রোজেন হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এখন ডাল্টনের আশিচাপ সূত্র। হ্যাঁ, একটু শিখি। ডাল্টনের আশিচাপ সূত্র হচ্ছে, যে সংখ্যাটা বলি, সংখ্যাটুকু লিখে নিবা, যে অনেকগুলো গ্যাসের মধ্যে একটি বা দুটি গ্যাস পাত্রের গায়ে যে চাপ সৃষ্টি করে তাকে আংশিক চাপ বলা হয়। তাহলে আরেকবার বলি, অনেকগুলো গ্যাসের মধ্যে একটি বা দুটি গ্যাস পাত্রের গায়ে যে চাপ সৃষ্টি করে তাকে আংশিক চাপ বলা হয়।
তাহলে আংশিক চাপ শুধু একটা আছে যে শর্টকাট হিসেবে এরকম মাথায় রাখা যায় যে আচা ইকুয়ালস টু মোচা ইন্টু মোভা। আশা বলতে কি জানো, আশা বলতে আংশিক চাপ, আংশিক চাপ ইকুয়ালস টু আংশিক চাপ ইকুয়ালস টু মোসা ইন্টু মোভা। মোসা বলতে ছিল মোট চাপ, মোট চাপ ইন্টু মোভা হচ্ছে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে আংশিক চাপ ইকুয়ালস টু আংশিক কিন্তু আসে অনেক সময় এইচএসসি ক্ষেত্রে আমি দেখছি, আমি গ নম্বরে অনেক সময় দিয়ে দেয় এটা। হ্যাঁ, বা যখন রাসায়নিক পরিবর্তনে, যখন ম্যাথ করছে বা রাসায়নিক পরিবর্তনে, তখন এই আংশিক চাপের মাস লাগবে। সুতরাং পড়ে রাখো, খারাপ না তো, সমস্যা নেই তো। তাহলে ডালটনের যদি আংশিক চাপ সূত্রটা বলি আমি, ডালটন আংশিক চাপ সূত্র হচ্ছে মোট চাপ ইন্টু হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ হচ্ছিল আবার মোল ভগ্নাংশ নিজের মোল মোট মোল, তাহলে নিজের মোল মোট মোল, অর্থাৎ এক্স এ নিজের মোল, আর যদি মোট মোল হচ্ছে এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি ডট 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 এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আংশিক চাপের শর্টকাট। হ্যাঁ, যদি এসএসসি ক্ষেত্রে বলি, এসএসসি ক্ষেত্রে দেখা যাবে যে কয়েকটা পাত্র দিয়ে রাখে। হ্যাঁ, একটা মোট একটা আয়তন দেয়, মোট আয়তন এত হয়েছে, এটা পিওন জানি, ভিওন জানি, দেওয়া থাকে এরকম, পি2 জানি, পি2 জানি, বলো তো মোট চাপ কত। তবে মোট চাপ পিওন ভিওন প্লাস পি2 মোট ভিতে ভাগ করো, শেষ। এটা হচ্ছে এসএসসি ক্ষেত্রে লাগে এগুলা, বা একদম খুব ইজি, আশা করি তোমরা পারো এগুলা। তো এবার আমরা শিখবো হচ্ছে আর এর মান। হ্যাঁ, আর এর মান, আর এর একটা প্যারামিটার আছে, আর এর মান বলা হয় যে আর এসআই এককের মান কত, এসআই একক, এসআই ইউনিট, এসআই ইউনিটের মান আসলে 8.314। এককটা কি হবে, জুল পার মোল পার কেলভিন। এটা ঠাড়া মুখস্থ, একদম 100% মুখস্থ। ঠিক আছে, এটা আসবে কিন্তু, এগুলা যে কোনো এমসিকিউ আসবে, যারা এসএসসি দেখতেছো, দেখবা বোর্ড পরীক্ষায় দিয়ে রাখছে এটা। হ্যাঁ, এসআই ইউনিট হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। যদি বলা হয় যে না লিটার এটিএম এ দেখো, লিটার এটিএম ইউনিটে কত, তখন হচ্ছে 0.0821। খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথা রেখো। লিটার এটিএম হ্যাঁ, মোল পার কেলভিন। যদি বলা যায় না সিজিএস কত, সিজিএস বলবো না, সিজিএস ইউনিটে কত, সিজিএস ইউনিট হচ্ছিল 8.314 ইন্টু 10⁻⁷। তাহলে ইউনিটে কি হবে, আর্ক, জাস্ট একটা আর্ক অ্যাড হবে, আর্ক পার মোল পার কেলভিন। এই দিনকে মাথায় রেখো। দেখো আর এর মান হচ্ছিল এসআই ইউনিট ছিল 8.314 জুল পার মোল পার কেলভিন। লিটার এটিএম হচ্ছিল 0.081 লিটার এটিএম পার মোল পার কেলভিন। সিজি হচ্ছিল 8.314 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এগুলো যে কোনো ম্যাথ করতে যাবা আর মান লাগবে, মাস্ট এসআই লাগবে, লিটার এটিএম লাগবে। হ্যাঁ, ভি থাকবে লিটারে, তখন মাস্ট এটা ইউজ করতে হবে। এসআই থাকলে অবশ্যই এটা 8.314 মাস্ট একদম, অবশ্যই এটা বুঝতে রাখবো, আশা করি। এখন পর্ব হচ্ছে সিআরএমএস, সি এভারেজ, সি সম্ভাব্য বেগ। হ্যাঁ, যদি বলে সিআরএমএস, বা এটাকে বলা হয় রুট মিনস স্কয়ার ভেলোসিটি। হ্যাঁ, সিআরএমএস। তো সিআরএমএস সূত্রটা জাস্ট আমি অনশর্ট ক্লাস তো ম্যাথ করতে সময় সেরকম নাই, জাস্ট চ্যাপ্টারগুলো ওভারভিউ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতেছো। তো সিআরএমএস হচ্ছে রুট মিনস স্কয়ার ভেলোসিটি। হ্যাঁ, সিআরএমএস সূত্রটা দেখি একটু, সিআরএমএস না, রুট ওভার 3RT/m অথবা রুট ওভার 3p/ρ, এখন কি হবে, মিটার পার সেকেন্ড হবে। হ্যাঁ, যদি বলা হয় যে না গড়বেগ কত, গড়বেগ দিতে পারে, গড়বেগ এর সূত্রগুলো ডিরেক্ট আসবে, একদম মেডিকেল একদম সূত্রগুলো ডিরেক্ট আসবে। গড়বেগ হচ্ছে, বা এরকম দিয়ে পুরস্কার হয়, অথবা সি এভারেজ দিয়ে পুরস্কার হয় মাঝে মাঝে। এটা সবসময় সূত্রগুলো মাথা রাখবো, একদম ঠাডা মুস্ত, 8RT/π × m।
এটা 1 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যদি বলা যায় না সম্ভাব্য বেগ কত, সম্ভাব্য বেগ, সম্ভাব্য সম্ভাব্য সম্ভাব্যতম সম্ভাব্যতম বেগ, বা এটাকে সবসময় সি পি আর বি দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে √2 RT/m। হ্যাঁ, তাহলে সম্ভাব্যতম বেগ ছিল √2 RT/m। সুতরাং একবার দেখি CRM এর বেগ ছিল √3 RT/m অথবা হচ্ছে 3b/ρ, কিন্তু সবগুলো মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বললাম নি গড় বেগ ছিল অথবা সি এভারেজ ছিল 8RT √8RT/m। বলা সম্ভাব্য কত, এভারেজ কত 2RT/m। হ্যাঁ, সবগুলো এক ছিল মিটার পার সেকেন্ড। আর এখানে দেখো CRM বেগ দিয়ে অনেক সময় ম্যাথ আছে, এগুলা CRM বেগটা যে দিবে না এখানে √3 RT/m না, এই এমটাকে অবশ্যই কেজিতে নিতে হবে, এসআই একক কেজিতে, আর এটাকে এসআই একক নিতে হবে অলওয়েজ, সব সময় নিতে হবে। দেখো একটা ম্যাথ রাখছি আমি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের CRMS বেগ কত, এটা CRMS। হ্যাঁ, CRMS কত √3 RT/m। জাস্ট মানগুলো বসাবো, এটাই ম্যাথ করে নিও, সমস্যা নেই। দেখো 3 আর কত, আর এর মান কত, ফার্স্টে এম কি এসআই বানাতে হবে, এসআই অক্সিজেন কত 32, সুতরাং 32 × 10⁻³ উপরে যেহেতু এটা এসআই আসছে, সুতরাং আরো এসআই কত জানি আমি 8.314 ইন্টু টি কত, টি 25 ডিগ্রি তাপমাত্রা, তো 25 প্লাস হচ্ছে হলো 293 হ্যাঁ, এই যেটা ক্যালকুলেটর বসাবো ওটা অ্যান্সার। ঠিক আছে, কাটাকাটি করা যায়, সমস্যা নেই, বাদ দাও, কত সময় লাগে এগুলো। সুতরাং আশা করি বুঝছি যে যদি CRMS বেগ চায়, সুতরাং আর এর মান অবশ্যই এসআইকে 8.314, এর মান অবশ্যই এসআইকে কত কেজিতে। ঠিক আছে, ইনভার্স 3 দিয়ে গুণ করতে হবে। এখন গ্যাসের গতিশক্তির সূত্রগুলো একটু দেখি। গ্যাসের গতিশক্তির সূত্র হচ্ছে যে একটা ক্লোসিয়াসের সূত্র আছে, ক্লোসিয়াসের সূত্র আছে P = 1/3 mn²। এর হচ্ছে অনুসংখ্যা অণু বা পরমাণু সংখ্যা নির্দেশ করে। হ্যাঁ, আর হ্যাঁ P = mn²। স্মলে থাকে, এটা কি বলা হয়, এটা হচ্ছিল মোল সংখ্যা। হ্যাঁ, এটা মোল সংখ্যা নির্দেশ করে, স্মল হচ্ছে মোল সংখ্যা নির্দেশ করে, আর ক্যাপিটাল হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা নির্দেশ করে। হ্যাঁ, ঠিক আছে। তো যদি আসে গ্যাসের গতিশক্তি, মেইন সূত্র যেটা সবসময় এটা ইউজ করবো। গ্যাসের গতিশক্তি হচ্ছিল যে কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি হবে হচ্ছে 3/2 nRT। এটা সবসময় 3/2 nRT, এটা সবসময় সূত্রগুলো রিভিউ করতেছি, তো সূত্র একটু দেখো ভালো করে। যে তুমি বললাম গ্যাসের গতিশক্তি কত 1/3 mc², তো ক্লোসিয়াসের সমীকরণ। যদি বলা যায় না কাইনেটিক এনার্জি কত, গতিশক্তি কত 3/2 nRT। এন তো শব্দ রিপ্লেস করা যায়, এন সূত্র আছে জানো, সেই সূত্র আছে m/W/m, তারপর হলো x কত W/m। হ্যাঁ, W/m, তারপর s × v লিটার নিতে হবে। অনেকগুলো করা যায় না, অনেক সূত্র আছে, যে কোনো দিকে ভাঙা দিব বা সেই সূত্র আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এনকে যে কোনো কিছু দ্বারা রিপ্লেস করা যাবে, এবং এই সূত্র বসাবা 3/2 nRT। এবার করে হচ্ছে পানির বিশুদ্ধতা মানদণ্ড। এটা এরপর ঢাকা ইউনিভার্সিটি আসছিল মনে হয়, ডিউতে আসছিল। ডিউতে কত, ডিউতে 24 না 22-23 আসছিল। এখান থেকে পানি মানদণ্ড কয়েকটা লেখো, 3টা না কয়েকটা চাইছিল মনে হয়, না 5টা চাইছিল। পানি বিশুদ্ধতা মানদণ্ড। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এগুলা। এক হচ্ছে কি লেখবা, এক লিখবো খরতা, কি আছে খরতা, পিএইচ। হ্যাঁ, তারপর লেখা যায় হচ্ছে হলো BOD বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, BOD। তারপর লেখা যায় COD হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অথবা লেখা যায় TDS, এটা ছিল টোটাল ডিজলভ সলিডস, টোটাল দেখা যাচ্ছে, হ্যাঁ, টোটাল ডিজলভ সলিড। ঠিক আছে, সলিডস। তাহলে খরতা, পিএইচ, BOD, COD, TDS এগুলা। হ্যাঁ, এটা ছিল বিশুদ্ধতার মানদণ্ড।
যে পরিমাপ করা হয়। এখন পানির খরতা একটা আছে, পানির খরতা একটা কথা আছে, পানির খরতা। পানি খরতা একটা দুই প্রকার, একটা আছে বিশুদ্ধ, একটা হলো স্থায়ী পানি খরতা না। যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের, বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট দ্রবীভূত থাকে তাকে খরতা বলা হয়। হ্যাঁ, পানি খরতা বলা হয়। খরতা দুই প্রকার, একটা স্থায়ী আছে, স্থায়ী, একটা ছিল অস্থায়ী। খরতা দুই প্রকার, স্থায়ী একটা অস্থায়ী। অস্থায়ী তাহলে যে খরতাকে বলে, খরতাকে বলে, খরতা হচ্ছে যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের, বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট তিনটা, বাইকার্বনেট থাকবে, বাইকার্বনেট, হ্যাঁ, ক্লোরাইড ও সালফেট থাকবে। বাইকার্বনেট, ক্লোরাইড আর সালফেট, হ্যাঁ, সালফেট থাকবে। তাকে কি বলা হয়? তাকে হলো খরতা বলা হয়। খরতা দুটো, অস্থায়ী, স্থায়ী। স্থায়ী, অস্থায়ী। দেখো, যদি অস্থায়ী বলা হয়, অস্থায়ী হচ্ছে বাইকার্বনেট, বাইকার্বনেট যদি যৌগটা থাকে তাহলে অস্থায়ী। আর যদি ক্লোরাইড অথবা সালফেট, এই যদি আয়নটা থাকে তাহলে সেটা স্থায়ী খরতা হবে। স্থায়ী খরতা পারমুটিভ কত কাকে বলা হয় জানো? পারমুটিভ পদ্ধতিতে কি করা হয়? দূর করা হয়। আর যদি অস্থায়ী খরতা ফুটিয়ে দূর করা যায়, কোনো সমস্যা নেই, ফুটিয়ে দূর করা যায়, ঠিক আছে। তাহলে খরতা দুই প্রকার। খরতাকে বলে যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের, বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকে তাকে খর বলা হয়। হ্যাঁ, খরতা দুই প্রকার, একটা স্থায়ী, একটা অস্থায়ী। যদি বাইকার্বনেট দ্রবীভূত থাকে তাকে অস্থায়ী খরতা বলা হয়, ফুটিয়ে দূর করা যায়। যদি ক্লোরাইড, সালফেট আয়ন থাকে তাহলে স্থায়ী খরতা বলা হয়, এটা পারমুটিভ পদ্ধতিতে দূর করা হয়। এবার সব থেকে হট টপিক হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেল থেকে আসবে ইনশাল্লাহ, যে কোনো জায়গায় আসবে। হ্যাঁ, বিশেষ করে এডমিশনে, যেমন চট্টগ্রাম মেডিকেল, এগুলো তো আসেই মাস্ট। চট্টগ্রাম অনেক এডুকেশন হয় তো এগুলো দিয়ে রাখে একদম। যেমন এটা পিএইচ স্কেল ছিল হু অনুমোদিত, হু অনুমোদিত পিএইচ স্কেলটা কেমন হবে? পিএইচ এটা হচ্ছে 6.5 থেকে 8.5। হ্যাঁ, একদম ঠান্ডা মুখে 7.5 থেকে 6.5 থেকে 8.5। তারপর ছিল ডু, এই ডুটা ছিল, ডু হচ্ছিল এখানে 5 থেকে 6 না, 5 থেকে 6 অথবা কোন জায়গায় আছে হচ্ছিল 4 থেকে 6। হ্যাঁ, দুটা 5 থেকে 6 অথবা 4 থেকে 6 ডু। তুই বলা হয়েছে না বিওডি কত? বিওডি হচ্ছিল 6 ppm কিন্তু এগুলো, হ্যাঁ, ppm পার্টস পার মিলিয়ন। যদি বলা হয়েছে না সিওডি কত? সিওডি হচ্ছে 10.0 ppm পার্টস পার মিলিয়ন। যদি বলা হয় টিডিএস কত? টিডিএস হলো কত? 500 ppm। তাহলে দেখো পিএইচ হচ্ছে 7.5 থেকে 8.5। ডি অফ অক্সিজেন। ডু হচ্ছে 5 থেকে 6 অথবা 4 থেকে 6। এই 6 এটা ছিল চট্টগ্রাম 23-24। হ্যাঁ, 23-24 আমার বলা ছিল এটা 23-24। তাহলে ডু হচ্ছে 6 ppm, সিওডি হচ্ছিল 10 ppm, টিডিএস হলো 500 ppm। তাহলে অ্যাট লাস্ট এই অধ্যায় গুরুত্বপূর্ণ কিছু গ্রাফ দেখি। গ্রাফ যদি পিভি ভার্সেস পি হয়, অলওয়েজ এক্স অক্ষ বরাবর হবে। হ্যাঁ, পি ভার্সেস পি, কারণ কি দেখো, পিভি টু সবসময় কি হয়? কনস্ট্যান্ট হয়, বল শুধু দেখছি তো কনস্ট্যান্ট যদি হয় তাহলে এটা কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। তুমি পি বসাও, টি বসাও, যা বসাও, পিভি অলওয়েজ কি হবে? এক্স অক্ষ সমান্তরাল হবে। পি আর ভি সবসময় কি হবে? এই যে আয়তাকার অতিরিক্ত হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, হাজার বার ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কি পি প্রশ্ন টু 1/1 ভি। হ্যাঁ, ব্যস্ত সম্পর্ক হলে এই কাপটা হয়, ঠিক আছে। ওকে, তাহলে দেখো বি আর টি, ভিটি কি সমানুপাতিক সম্পর্ক না? সমানুপাতিক সম্পর্ক হলে মূল্যদিগামী। পিটি সমানুপাতিক সম্পর্ক না? মূল্যদিগামী, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছো। এই যে গ্রাফ কাটা মাথা রাখো। হ্যাঁ, ওকে, তাহলে এখন জাস্ট দুটো টপিক আছে অধ্যায়ের উপর। একটা পি এর সংক্রান্ত মতবাদ আর একটা হচ্ছে অ্যামাগার বক্ররেখা। হ্যাঁ, এই দুটো টপিক পরে চ্যাপ্টার শেষ। দেখো পিএইচ হচ্ছে পিএইচ সংক্রান্ত মতবাদ, তাই না? পিএইচ মাথায় রাখলে আমরা সহজ করার জন্য একটা থিওরি মাথায় রাখবো। সেটা হচ্ছে আবুল থিওরি, সরেয়া বসের বুল আবুল থিওরি আবুল থিওরি। হ্যাঁ, একটা ছিল আরহেনিয়াস, এটা হচ্ছে আরহেনিয়াস। বতে ছিল ব্রনস্টেড, আর ছিল লতে ছিল লুইস মতবাদ। হ্যাঁ,
খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। যদিও যদি SSC 24 ব্যাচ হও, মনে হয় এটা নাই, সিলেবাসে নাই, তবে এগুলো ইংলিশের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আসে এগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু আসে, শর্ট সিলেবাস করছে, এটা আসে কিনা আমি জানি না। ওকে, আরএনএস কে বলা হয় আয়নিক মতবাদ বলা হয়। এগুলো এটা মাথায় রাখতে হবে, আয়নিক মতবাদ, আয়নিক। ব্রুনস-লাউরিকে বলা হয়েছিল ইলেকট্রনীয় মতবাদ। আর লুইসকে কি বলা হয়, সরি ব্রুনস-লাউরিকে বলা হয় প্রোটনীয় মতবাদ, প্রোটনীয় মতবাদ। আর লুইসকে বলা হয় ইলেকট্রনীয় মতবাদ। হ্যাঁ, ইলেকট্রনীয় মতবাদ। তাহলে যদি আয়নিক মতবাদ বা আরএনএস মতবাদ কি লাগবে, অবশ্যই কি হবে, সে অ্যাসিড যে অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিডকে অবশ্যই কি হবে, H+ দান করবে। আর যে ক্ষার, বেজ হবে, যে বেজ সে কি হবে, হাইড্রোক্সিল আয়ন দান করবে। এখানে যে অ্যাসিড হবে সে কি করবে, অবশ্যই H+ ত্যাগ করবে, H+ ছেড়ে দেবে। যে বেজ হবে সে কি হবে, H+ কি করবে, গ্রহণ করবে। ওকে, এখানে যে অ্যাসিড হবে, যেমন লুইসের যে অ্যাসিড হবে, লুইস মতবাদ যে অ্যাসিড হবে, সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, আর যে বেজ হবে, বেজ মানে ক্ষার, সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, সেই ইলেকট্রন ত্যাগ করবে। হ্যাঁ, সেই ইলেকট্রন ত্যাগ করবে। যেমন যদি একটু উদাহরণ দিই, এক্সাম্পল দিই, ধরো H2SO4 ভাঙাবে কেমনে, 2H+ প্লাস SO4 মাইনাস, এই যে H+ দিছে, এটা অ্যাসিড, হ্যাঁ, দিছে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেখি আমি, কি হবে, দেখো হাইড্রোক্সাইড আয়ন দান করবে, সুতরাং এস হলো আরএনএস মতবাদ অনুযায়ী। আরএনএস মতবাদ কি হবে, পানি লাগে, পানি মাস্ট, হ্যাঁ, পানি মাস্ট লাগবে একদম, এটা পানি কি লাগবে, মাস্ট। ব্রুনস-লাউরি দিতে পারো তো, অ্যামোনিয়া প্লাস পানি, হ্যাঁ, ভাঙাইতে পারো এইভাবে। ঠিক আছে, ওকে। আর অণুবন্ধীর ক্ষেত্রে দেখবা যে ক্ষারের হয় অণুবন্ধী অ্যাসিড, হ্যাঁ, সবসময় এটা মাথায় রেখো, ক্ষারের হয়, এটা মাথায় রেখো যে ক্ষারের, এটা মাথায় রেখো যে ক্ষারের হয় অণুবন্ধী অ্যাসিড, আর হচ্ছে অ্যাসিডের হয় অণুবন্ধী ক্ষার। এই কথা মাথায় রেখো। ক্ষারের হয় অণুবন্ধী অ্যাসিড, ক্ষারের অণুবন্ধী অ্যাসিড, অ্যাসিডের অণুবন্ধী ক্ষার, হ্যাঁ, ক্ষার, এগুলোতে আসবে, মাথায় রেখে আসবে কিন্তু। আজকে চ্যাপ্টার লাস্ট টপিক ছিল অ্যামাগার বক্ররেখা। হ্যাঁ, অ্যামাগার বক্ররেখা বা সংকোচনশীলতা বলা হয়, সংকোচনশীলতা। হ্যাঁ, ওকে, সংকোচনশীলতা। দেখো, যেগুলো বাস্তব গ্যাসের, আদর্শ গ্যাসের আদর্শ গ্যাস একই ফর্মুলা কি, P=NRT। তুমি জানো বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই। এটা কি গেল উচ্চ তাপমাত্রা উত্তাপ ও নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে প্রত্যেক বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করা হয়। তাহলে এটা বাস্তব গ্যাসের, তাহলে এটা কি, বাস্তব গ্যাসের একটা ফর্মুলা দিয়েছেন। বাস্তব গ্যাসের ফর্মুলা ছিল P প্লাস N²A/V², B মাইনাস NB NRT। এটা ছিল বাস্তব গ্যাসের সমীকরণ। হ্যাঁ, যেখানে A আর B হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। তো সংকোচনশীলতা কি করা হয়, এটা জেড দ্বারা প্রকাশ করা, জেড PV/NRT। হ্যাঁ, অর্থাৎ বাস্তব গ্যাসের আয়তন ছিল আদর্শ গ্যাসের আয়তন। হ্যাঁ, আদর্শ গ্যাসের আয়তন মাত্রা কি, মাত্রা কি, এবং যেটা কিছু মান আছে, যেমন যেটা যদি 1 হয়, গ্রাফটা দেখা যাচ্ছে, যেটা 1 হলে এটা আদর্শ, যদি হয় না উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের না আচরণ করা। হ্যাঁ, যদি বলা হয় যে যদি 1 থেকে বড় হয়, তাহলে এটা হচ্ছে ধনাত্মক। হ্যাঁ, ধনাত্মক বিচ্যুতি বলা, এটাকে বিচ্যুতি বলা হয়। যেমন হচ্ছিল হাইড্রোজেন, হিলিয়াম, মাত্রা কিগুলো, হাইড্রোজেন, হিলিয়াম বিচ্যুতি হয়। যদি বলা না যেতে গিয়েছে, ছোট হয়েছে, তাহলে এটা বলা হয় ঋণাত্মক
বিচ্যুতি, হ্যাঁ, যেমন ছিল নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো ঋণাত্মক বিচ্যুতি, হ্যাঁ, এগুলো তো ঋণাত্মক বিচ্যুতি আছে। জেড যদি 1 হয় তাহলে আদর্শ, 1 থেকে যদি বড় হয় ধনাত্মক বিচ্যুতি, হাইড্রোজেন হিলিয়াম যদি ছোট হয় তাহলে ঋণাত্মক বিচ্যুতি, যেমন নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, হ্যাঁ। এবং এবং গ্রাফটা এরকম, ধরো এটা হচ্ছে জেটের মান, হ্যাঁ, এটা জেটের মান। যদি এই যে সমানটাতে হয়, এটা অবশ্যই জেড সমান কথা বলবো 1 ধরবো। যদি কি হয়, যদি যদি এইরকম যায়, যদি এরকম যায় ধনাত্মক বিচ্যুতি, এইরকম যায় এটা ঋণাত্মক বিচ্যুতি, হ্যাঁ, জেড গ্রেটার দ্যান 1, জেড লেস দ্যান 1। এবং ধনাত্মক বিচ্যুতি উদাহরণ হাইড্রোজেন হিলিয়াম, ঋণাত্মক বিচ্যুতি হচ্ছিল নাইট্রোজেন, মিথেন আর ছিল কার্বন ডাইঅক্সাইড। আশা করি সবকিছু বুঝতে পারছো। আচ্ছা, এতক্ষণ আমরা যা পড়লাম, একটু দেখি কোশ্চেন ব্যাংক কি কি আছে। দেখো, এটা জিএসটি 21 পাশে কোশ্চেন। এটা, হ্যাঁ, দেখো আদর্শ মানে ডিও কত, 2 তখন বললাম না 4 থেকে 8, 2 কত, 4 থেকে 8 পড়ছি না, 5 থেকে 6 পড়ছি, 4 থেকে 5 পড়ছি, এর মান দুটো পড়ছি। ডু একটু ঝামেলা করে একটু, যে 4 থেকে 6 পড়ছি, আবার 5 থেকে 6 পড়ছি, এখানে দিচ্ছে 4 থেকে 8, এখানে দিচ্ছে 4 থেকে 8, একটু মাথা রেখে 4 থেকে 8, এই কটা মান মতো একটা থাকবে, হ্যাঁ, 4 থেকে 8 এ দিছে, কিছু করার নেই, 4 থেকে 8। আচ্ছা, ঠিক আছে। আরেকটা দেখি এটা পারি কিনা। একটা দিছে যে ফসফরিক অ্যাসিড H3PO4 2- এর অনুবন্ধী ক্ষার কত। দেখো, যদি ক্ষার বলে তাহলে যে যৌগটা আছে এখান থেকে এইচটা বাদ দিয়ে দেবো, যে যৌগটা আছে এইচটা বাদ দিয়ে দেবো। যদি বলা হয় এইচটা বাদ দিয়ে কত হয়, PO4 3-, হ্যাঁ, PO4 3-, এটা অ্যান্সার হবে। যদি বলতো যে অনুবন্ধী অ্যাসিড বলে যোগ করে দিতাম, তাহলে H2PO4- হয়ে যেত তখন, ঠিক আছে। যদি ক্ষার বলে তাহলে এইচ বাদ, ক্ষার বলছে এইচ বাদ দিলে PO4 এটা মাইনাস বাড়ি গেল, হ্যাঁ। যদি অ্যাসিড বল তাহলে পিএস যোগ করে দিতাম। আশা করি বুঝছো। এই দেখো আরেকটা মান দেখো, এই দেখো কি আছে, দেখো কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে। ওই যে বললাম উচ্চ তাপমাত্রা নিম্নচাপে, উচ্চ তাপমাত্রা নিম্নচাপে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো, মোলার গ্যাস দ্রবক এর মান লিটার বায়ুমণ্ডলে কত। লিটার ওই যে আর এর মান দিলাম 0.081, 0.081 এই যে 0.081, ঠিক আছে, ওকে। আরেকটা দেখো, স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের পিভি লিগোসিটি কেমন হবে। পিভি এই যে পিভি বললাম না, পিভি এই যে আধা করে দীপ্ত, ঠিক আছে। দেখো আরেকটা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা লুইস অ্যাসিড ছিল বয়ফ্রেন্ড নাম্বার 3 আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। বয়ফ্রেন্ড নাম্বার 3 ছিল BF3, এটাকে আদর করে বয়ফ্রেন্ড নাম্বার 3 বলি, ঠিক আছে। বয়ফ্রেন্ড নাম্বার 3 আর ছিল অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটাকে বলে লুইস অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট। কত হাজার আসছে, কত কোশ্চেন আলাদা নেই এটা। দেখো, এটা আছে MBS2 মহারানা মাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তাহলে কোন লুইস অ্যাসিড ছিল বয়ফ্রেন্ড নাম্বার 3 আর ছিল অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ঠিক আছে, ওকে। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর ক্লাসগুলো যদি তোমার একটু হলেও উপকার আসে আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফিজ।